আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আছি আলিফ স্যার আপনাদের সঙ্গে আলিফ কমার্স একাডেমি নাটোর থেকে। ভিডিওর শুরুতেই একটু বলে দিতে চাই, আলিফ কমার্স একাডেমিতে ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখা, অনার্স এবং মাস্টার্সের বিবিএ বা এমবিএ এর প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে আমাদের কাছে। তো যারা আলিফ কমার্স একাডেমিতে প্রাইভেট পড়তে চান, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসেন আমরা অঙ্ক শিখি। অঙ্কটি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র, চতুর্থ অধ্যায় রেয়ামিল। অঙ্কটি দেখেন এসেছে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড, চারটা বোর্ডে আসছে একসঙ্গে 2000 কত সালে, 18 সালে। অবশ্যই এই অঙ্কের মধ্যে এমন কিছু টপিক দেয়া আছে যেগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আসেন অঙ্কটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। বলছে মিলন ট্রেডার্সের 2017 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ। এখানে হিসাবের কিছু নাম দেয়া আছে। আমাদের প্রথমে ক নাম্বারে বলছে সমন্বিত ক্রয়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। তো দেখেন সমন্বিত ক্রয় যদি আমরা করতে চাই তাহলে কি করতে হয়, আমরা এখানে একটু লিখে দিই সমাধান। খেয়াল করেন সবাই, ক নাম্বার সমন্বিত ক্রয়ের পরিমাণ, সমন্বিত ক্রয়ের পরিমাণ। দেখেন সমন্বিত ক্রয় যদি আমরা বাইর করতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হবে, এইটা কোনো বিধিবদ্ধ কোনো ছক নয়, জাস্ট সুশৃঙ্খল করার জন্য ছকটি টানা। সমন্বিত ক্রয় বাইর করতে চাইলে আমাদের প্রথমে লাগে প্রারম্ভিক মজুদ। কি লাগে? প্রারম্ভিক মজুদ। অঙ্কের মধ্যে প্রারম্ভিক মজুদ আছে কত? 25,000 টাকা আছে না? তাহলে 25,000 টাকা আমরা লিখবো প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা। এর সঙ্গে যদি দেখেন আমরা এই অঙ্কের মধ্যে ক্রয় করে থাকি, কি করে থাকি? ক্রয় করে থাকি। ক্রয়টা আমরা যোগ করি। অবশ্যই আমাদের অঙ্কের মধ্যে ক্রয় আছে। দেখেন এই যে পণ্য ক্রয়, তাই না? এখানে আমরা কি করব? যোগ পণ্য ক্রয়। ক্রয় কত টাকা একটু দেখি, আমরা একটু যোগ বিয়োগ করবেন। 60,000 টাকা, তাই না? ক্রয় 60,000 টাকা। তাহলে কত হচ্ছে? 70, 80, 85,000 টাকা। এখান থেকে কি করতে হয় আমাদের নিয়ম অনুসারে, সমন্বিত ক্রয় বাহির করার সময় কি করতে হয়, এখান থেকে আমাদের সমাপনী মজুদটা বাদ দিতে হয়। বাদ কি? সমাপনী। সমাপনী এই যে আছে আমাদের, দেখেন সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য আছে হচ্ছে 20,000 টাকা, তাই না? তাহলে হচ্ছে 65,000 টাকা। এইটাই হচ্ছে কি? সমন্বিত, সমন্বিত ক্রয়। তার মানে আমরা এই অঙ্কের সমন্বিত ক্রয় কত টাকা পেলাম? দেখেন এইখানে যেহেতু আমরা বাদ লিখছি, সো এখানে যদি আমরা ব্র্যাকেট নাও দিই তাও হবে, কারণ এখানে বাদ লিখছি। তবে ব্র্যাকেট দিলে আপনারা দিতে পারেন, ব্র্যাকেট দিলে কোনো ভুল হবে না, কারণ এখানে বাদ লিখছি, তার মানে বোঝাই যাচ্ছে এটা মাইনাস বা বাদ। এবার দেখেন ক নাম্বারে কি আপনাদের কারো কোনো সমস্যা আছে? সমন্বিত ক্রয় বাহির করতে হলে তাহলে আমরা কি করব? আমরা প্রারম্ভিক মজুদ পণ্য এর সঙ্গে কি ক্রয়টা যোগ করব, আর এখান থেকে সমাপনী মজুদ পণ্য যদি আমরা কি করি, বাদ দিয়ে দিই, তাহলে আমাদের সমন্বিত ক্রয় আসবে। এবার দেখেন আমাদের খ নাম্বারে বলছে মুনাফা জাতীয় ব্যয় ও চলতি দায়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। তো আমরা একটা ছক করে ফেলি, খেয়াল করেন। তো দেখেন আমরা একটা ছক করে ফেলছি। এটা আমরা লিখবো কি? মুনাফা জাতীয় ব্যয় ও কি, এটা খেয়াল করেন, মুনাফা জাতীয় জাতীয় ব্যয় ও চলতি দায় নির্ণয়। খেয়াল করেন মুনাফা জাতীয় ব্যয় কি? যে ব্যয়গুলো এক হিসাব কাল বা তার কম সময়ের জন্য হয়ে থাকে, যেমন বিজ্ঞাপন হতে পারে
বাড়ি ভাড়া হতে পারে, উপযোগ বিল হতে পারে, বীমা খরচ হতে পারে, এগুলো কি মুনাফা জাতীয় ব্যয়। আর চলতি দায় কি, যে দায়গুলো সাধারণত অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হয় সেগুলাই হচ্ছে কি চলতি দায়। এইদিকে একটু মনোযোগ দাও। তাহলে দেখেন আমরা একটু করি, মূলধন আসে না, উত্তোলন, কল কবজা, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, কিন্তু যেহেতু আমরা সমন্বিত ক্রয় করেছি সেহেতু মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি আসবে, সমন্বিত ক্রয়। তাহলে এখানে কি লিখবো, আমরা প্রথমে লিখবো সমন্বিত সমন্বিত ক্রয়। আমরা ক নাম্বারে করেছি তাই না, সো আমরা এখানে একটু লিখবো ক হতে পাই, ক হতে সমন্বিত ক্রয় আমরা কত টাকা বাইর করছিলাম, 65,000। এরপরে দেখেন প্রদেয় হাতে নগদ, হাতে নগদ হচ্ছে চলতি সম্পদ। প্রদেয় হিসাব আমাদের জন্য কি চলতি দায় না, এটা অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। তাহলে আমরা এখানে লিখবো কি প্রদেয় হিসাব। খেয়াল করেন প্রদেয় হিসাব কত টাকা, 5,000 টাকা না। আচ্ছা, এরপরে সমাপনী মজুত পণ্য, এইটাও আসবে না, আর এটা তো এমনিতেও সম্পদ হয়। বিক্রয় মুনাফা জাতীয় আয়, প্রাপ্য হিসাব, যেটা মুনাফা জাতীয় প্রাপ্য হিসাব সম্পদ। ব্যাংক জমাতিরিক্ত কি চলতি দেয় না, তাহলে এখানে আমরা লিখবো কি ব্যাংক জমা তিরিক্ত। ব্যাংক জমা তিরিক্ত কত টাকা আছে, 3,000 টাকা তাই না, 3,000 টাকা। এরপরে পণ্য ক্রয়, এই খেয়াল করেন ক্রয়টাও এখানে আসবে না কারণ আমরা সমন্বিত ক্রয় করছি, এটা আসবে না। তারপরে দেখেন ঋণের সুদ আমি ঋণ নিছি, সেই ঋণের সুদ পরিশোধ করতে হবে, তার মানে এটা আমার জন্য একটা ব্যয় না, তাহলে এটা লিখবো আমি কি ঋণের সুদ। ঋণের সুদ কত, 2,000 টাকা না, 2,000 টাকা। এরপরে বলছে বকেয়া ভাড়া আমার জন্য একটা দায়, অর্থাৎ আমি ধরেন মনে করেন এই বাসাতে থাকছি, এই বাসার মালিককে আমি ভাড়া পরিশোধ করি নাই, তাহলে এটা আমার জন্য বকেয়া না, এটা আমার জন্য একটা কি দায়। তাহলে কি বকেয়া ভাড়া। এখন দেখেন তো বকেয়া ভাড়া কত টাকা আছে, 3,000 টাকা আছে। এরপরে বলছে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়, আর শিক্ষানবিশ ভাতাটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষানবিশ ভাতা, এই যে খেয়াল করেন শিক্ষানবিশ ভাতা আছে কত টাকা, 2,000 টাকা। এরপরে বলছে প্রদেয় নোট একটা চলতি দায়। প্রদেয় নোট কত, 4,000 টাকা না, 4,000 টাকা। এরপরে বলছে দেখেন বিক্রয় বাট্টা নাকি, তারপরে আছে কি হচ্ছে এটা নাই বিক্রয় পরিবহন একটা ব্যয় না, এটা কি বিক্রয় পরিবহন কত টাকা আছে দেখেন তো, 5,000 টাকা আছে না বিক্রয় পরিবহন। এখন আপনারা সবাই একটু যোগ বিয়োগ করে আমাকে হেল্প করবেন। তাহলে এখানে একটু লিখে দিই, দাঁড়ান। মোট মুনাফা জাতীয় ব্যয় কত টাকা, 74, মানে 74,000 টাকা। আর এখানে মোট চলতি দায় কত টাকা, 15,000 টাকা। তো আপনাদের মধ্যে এখানে কারো কি এটাতে সমস্যা আছে, এই আপনাদের কারো সমস্যা আছে এখানে, আপনাদের নাই, তাহলে আমরা কি এটা মুছে দিতে পারি। আচ্ছা, এইটা আমরা মুছে দিয়ে আমরা কি করব, গ নাম্বারে চলে যাব। তো দেখেন আমাদের গ নাম্বারে বলছিল সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করে রেয়ামিল প্রস্তুত করো, তাই না। অলরেডি আমরা রেয়ামিলের ছকটা টেনে ফেলছি, আমরা একটু সিরিয়ালি করি। খেয়াল করেন 1 নম্বরে কি বলছে, মূলধন না, মূলধন। দেখেন আমি এখানে একটু রুলস লিখে দিচ্ছি, আয় দায়
আয় দায় মূলধন, আয় দায় মূলধন কি হয়? ক্রেডিট। আর সম্পদ ব্যয় উত্তোলন, সম্পদ ব্যয় উত্তোলন কি হবে? ডেবিট। খেয়াল করেন তাহলে মূলধন কি? মূলধন কি ক্রেডিট না? মূলধন কত টাকা? 1,00,000 টাকা। তারপরে দেখেন 2 নম্বরে কি বলছে? উত্তোলন আছে না? আমরা জানি নিয়ম অনুসারে উত্তোলন কি? ডেবিট। এই যে উত্তোলন ডেবিট। কত টাকা দেখেন তো? 5,000, তাই না? 5,000। আপনারা একটু যোগ বিয়োগ করতে থাকবেন। কল কবজা, কল কবজা সম্পদ না? কল কবজা একটা সম্পদ। কত টাকা? 80,000 টাকা। তারপরে দেখেন প্রারম্ভিক মজুদ আছে। প্রারম্ভিক মজুদটা নরমালি আমরা অন্য সময় রেয়ামিলে নেই, বাট যদি অঙ্কে সমন্বিত ক্রয় থাকে তখন প্রারম্ভিক মজুদটাই নেই না, আমরা কি করি? সমাপনী মজুদটাই রেয়ামিলে তখন কি করি? অন্তর্ভুক্ত করি। উল্টা, এক্ষেত্রে কি? উল্টা। তবে যেহেতু সমন্বিত ক্রয় আছে আমরা একটু এখানে সমন্বিত ক্রয়টা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমরা একটু সমন্বিত ক্রয় দিয়ে দিই। সমন্বিত ক্রয় কত নাম্বার, ক নম্বরে বের করছিলাম? কত হয়েছিল? 65,000। এরপরে দেখেন বলছে হাতে নগদ আছে না? হাতে নগদ কি? আপনি বলেন হাতে নগদ কি? হ্যাঁ, হাতে নগদ সম্পদ। আর সম্পদ হলেই কি হবে? ডেবিট। তারপরে আছে কি? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি? দায়। প্রদেয় হিসাব দায়। দেখেন প্রদেয় হিসাব দায় কত টাকা? 5,000 টাকা। দায় হলে কি? ক্রেডিট। সমাপনী মজুদ। এবার দেখেন আমি আগেই বলছিলাম অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে তখন সমাপনী মজুদটাই আসে, প্রারম্ভিক মজুদটা আসে না। তাহলে সমাপনী মজুদ কি? সম্পদ না? সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত টাকা? 20,000 টাকা। তাহলে ডেবিট। তারপরে কি আছে? বিক্রয়। বিক্রয় কি আয় না? আয়। বিক্রয় হচ্ছে আয়। আয় কত টাকা? তারপরে দেখেন প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কি? সম্পদ। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আছে কত টাকা? 8,000 টাকা। এরপরে আছে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত দায়, তাই না? চলতি দায় একটা। ব্যাংক জমা তিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কত টাকা আছে দেখেন তো? 3,000 টাকা। পণ্য ক্রয়। পণ্য ক্রয় হচ্ছে কি? একটা ব্যয় না? পণ্য ক্রয় কি? ব্যয়। এখন দেখেন খেয়াল করেন এখানে একটা কাজ আছে আমাদের। তো সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের আমি আবারও বলছি, আমি পণ্য ক্রয়, পণ্য ক্রয় কি ওই সমন্বিত ক্রয়ের মধ্যে আছে না? সমন্বিত ক্রয় কি হচ্ছে? প্রারম্ভিক মজুদের সাথে পণ্য ক্রয় যোগ করে সমাপনীটা বাদ দিয়ে দিছিলাম। তার মানে সমন্বিত ক্রয়ের মধ্যে কি ক্রয় আছে না? তাহলে এখানে কি আমরা এর ক্রয়টা লিখতে পারবো? না, লিখতে পারবো না। যেহেতু আছে সেহেতু আমরা এটা কি করতে পারবো না? লিখতে পারবো না। এখানে আমরা সমন্বিত ক্রয় লিখতে পারতাম, বাট সমন্বিত ক্রয়টা আমরা উপরেই লিখে দিছি, সো এখানে লেখার আর কোনো দরকার হচ্ছে না। তারপরে দেখেন ঋণের সুদ আছে, তাই না? এই ঋণের সুদ কি বলেন? ঋণের সুদ। ঋণের সুদ ব্যয় কত টাকা? 2,000। আর এই যে রুলসটা এই অনুসারে বসছে। তারপরে কি? বকেয়া ভাড়া। খেয়াল করেন বকেয়া, বকেয়া ভাড়া কি? দায়। দায় হলে কি হবে? ক্রেডিট। 3,000 টাকা। এরপরে বলছে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ, শিক্ষানবিশ ভাতা কি একটা ব্যয় না? শিক্ষানবিশ ভাতা কত? 2,000 টাকা। তারপরে আছে দেখেন প্রদেয় নোট। প্রদেয় নোট। প্রদেয় নোট কি? দায় কত টাকা?
4000। এরপরে আছে দেখেন আমাদের কি আছে বিক্রয় বার্তা, বিক্রয় বার্তা কত টাকা আছে? 1000 টাকা আছে। এরপরে দেখেন আমরা যদি খেয়াল করি আর একটা আছে আমাদের, সেটা হচ্ছে কি বিক্রয়, বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন কি একটা ব্যয় না? বিক্রয় পরিবহন ব্যয় কত টাকা? 5000 টাকা। আমরা একটু মোট যোগ বিয়োগ করি কত হয় প্লিজ, আমরা একটু যোগ বিয়োগ করি কত হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যোগ বিয়োগ করেছেন। 2,05,000 টাকা। তো রেমিলটা তো মিলে গেল। এটাতে কারো কোনো সমস্যা আছে আপনাদের? এই অঙ্কটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আলিফ স্যার আছি এবং ছিলাম আগেও, এখনো আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ হতে। ধন্যবাদ আপনাদের সকলকে।